সবে টিনেজ পার করে বছর 20-তে পা রেখেছে পুনম। ড্রেসিং টেবিলের সামনে সাজসজ্জায় মগ্ন। পরনে কারেন্ট ট্রেন্ডের ড্রেস, যেটা একটু বেপরোয়াই বলা যেতে পারে। অফ শোল্ডার টপ আর রিপড জিন্স, কানে বড় বড় ইয়াররিংস, মুখে ফাইনাল মেকআপের টাচ দিয়ে বডি স্প্রেটা তুলে নেয়, ছড়িয়ে দেয় সারা শরীরে তার প্রিয় পারফিউম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ফিরে আয়নায় দেখতে থাকে নিজেকে। কিছু বাকি তো রইল না। না, চলবে। আপনারে হেরি আপনি মোহিত। পুনমের মুখে মিষ্টি হাসির ঝলক ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় পাশের রুম থেকে মায়ের বিরক্তি ভরা চেঁচামেচি শোনা যায়। এই পুনম, পুনম, হ্যাঁ, আবার তুই পুরো রুমে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিস? হ্যাঁ, কি যে করি এই মেয়েটাকে নিয়ে। পুনম লজ্জা পেয়ে জিভ কাটে, পেছন ফিরে মাকে দেখার চেষ্টা করে। তখনই পিং করে তার মোবাইলে একটা মেসেজ ঢোকে। তাড়াতাড়ি ফোন তুলে মেসেজ চেক করতে গিয়ে দেখে তার বন্ধু বিশালের মেসেজ। সে তাদের দেখা করার জায়গার লোকেশন জানিয়েছে। অপোজিট শাকিরাদি ধাবা, সম্রাট অ্যাপার্টমেন্ট। সে মেসেজটা পড়ে, তারপর সামান্য সরে এসে চাপা গলায় ফোন লাগায়। এই এই আমি একদম রেডি, কিন্তু এই সম্রাট অ্যাপার্টমেন্ট, এটা তো আমি চিনি না। তুমি তুমি সোজা আমার বাড়ির কাছাকাছি এসে আমাকে পিক করো না, প্লিজ প্লিজ, একটু একটু করো না। আরে লোকেশন পাঠালাম তো, হার ম্যাজেস্টিক, সিম্পলি সেই ম্যাপটা ফলো করতে হবে বাস। বিশাল তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুনম কিছুতেই মানতে চায় না। বিশালকে বারবার অনুরোধ করতে থাকে, প্লিজ প্লিজ বিশাল, আমি আমি তোমার জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছি, আর তুমি এই ছোট একটু কাজ করতে পারবে না? আমার আমার ভয় হচ্ছে। এবার তোমাকে ভরসা করে আমি ভুল করছি না তো? প্লিজ বিশাল, একটু দায়িত্ব নিতে শেখো। দেখো আমি কি বলছি। বিশালের জবাব শোনার আগেই পুনমকে ফোনটা কেটে দিতে হয়, কেননা সে দেখতে পায় তার রুমে মা ঢুকেছেন। পুনমের হাবভাব আর ড্রেস দেখে উনি সন্দেহ ভরা নজরে তাকে আপাদ মস্তক একবার দেখে নিয়ে জিজ্ঞেস করেন, এই ছেঁড়া ফাটা ড্রেস পরে কোথায় যাওয়া হচ্ছে? মা, সোনালের বার্থডে পার্টিতে। মনে মনে ঘাবড়ালেও মুখে বেশ কনফিডেন্সের সঙ্গেই জবাব দেয় পুনম। কিন্তু মায়ের চোখে অবিশ্বাস। তাকে কড়া নজরে জরিপ করার চেষ্টা করে যাচ্ছেন। পুনম নিজের দুর্বলতা ঢাকার জন্য খিলখিল করে হেসে মায়ের গলা জড়িয়ে ধরে, তার গালে চকাশ করে একটা চুমু খায়। আমার মিষ্টি মাটা, এরকম করছো কেন? এত আদরের ঘটা দেখে মা দৃঢ় নিশ্চয় হয়ে যান যে পুনম নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। মেয়ে বড় হয়ে গেছে, ভয় তো লেগেই থাকে। যাই হোক, উনি আর বেশি টোকাটুকি করা ঠিক মনে করেন না, শুধু গম্ভীর গলায় অল্প ধমকে দেন, সময় মতো ফিরবে, একদম দেরি নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুনি, ঠিক আছে। আমার মা তো এই দুনিয়ার সেরা মা। বলতে বলতে হেসে মাকে আর একটু আদর করে দেয়। মায়ের পারমিশন পেয়ে খুশিতে আর দেরি না করে এক ছুটে বেরিয়ে পড়ে পুনম। মা চিন্তিত হয়ে তার যাওয়া দেখতে থাকেন। তার নিজের মনেই আশঙ্কা এসে যায়। আজকালকার ছেলে মেয়েদের বোঝা বড্ড মুশকিল। দিন রাত মোবাইল ফোন আর বন্ধু বান্ধবদের মধ্যেই নিজেদের আটকে রেখেছে। ঘর পরিবারের দিকে এতটুকু মন দেওয়ার সময় আছে এদের? ওফ, একে নিয়ে যে আমি কি করি। পুনম রাস্তায় গিয়ে দাঁড়াতেই দেখতে পায় বিশালের গাড়িটা এসেছে। গাড়ি থেকে নেমে বিশাল দরজা খুলে ধরে পুনমের জন্য। দুজনেই দুজনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। পুনম তাড়াতাড়ি গাড়ির মধ্যে এসে বসে পড়ে। বিশাল একটা ইউটার্ন নিয়ে পুরো স্পিডে সোজা গাড়িটা চালিয়ে দেয়।
পেছন থেকে পাড়ার কিছু রগবাজ ছেলে পুনামকে দেখে নিজেদের মধ্যেই হাসির কল্লোল তোলে। শালা, এই দেখেই বোঝা যাচ্ছে বেশ বড়লোকের ছেলে মাইরিয়া। কিন্তু কি মনে হয় বলতো, বিয়ে করবে? মনে তো হয় না, ফুর্তি করে ছুঁড়ে ফেলে এদের স্বভাব। দুনিয়ার লোক কে কি বলছে তা কানে ঢোকে না বিশালের আর পুনমেরও। নিজেদের এলাকা পার হয়ে পুনম স্বস্তির নিঃশ্বাসটা ফেলে। বিশাল তার মুখের ভাব দেখে মজা করে ওঠে। কুল ডাউন বেবি, কুল ডাউন। আরে বাবা, আমরা তো কোনো ব্যাংক লুট করতে যাচ্ছি না, এত ঘাবড়াবার কি আছে? আর তুমি আগে সিট বেল্টটা লাগিয়ে নাও তো বাবু, লাগিয়ে নাও। ভীষণ ইরেসপন্সিবল তুমি, জানো তো। পুনম তার দিকে চেয়ে ভেঙচি কাটে। সিট বেল্ট বাঁধতে থাকে পুনম। জানো তো এই অসময়ে বাড়ি থেকে বেরোবার পারমিশন পাওয়া আমার জন্য কতটা মুশকিলের। তা সত্ত্বেও পিক করার কথা বলতেই তোমার নাটকবাজি অমনি শুরু হয়ে গেছিল। বিশাল ড্রাইভ করতে করতে আর চোখে পুনমের রাগ দেখে হাসতে থাকে। আসলে আমি ওই ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য থেমেছিলাম এক জায়গায়। ভাবলাম যে যদি তুমি চলে যাও তো আমার টাইম কিছুটা বেঁচে যাবে, আর পার্টির জন্য টাইম কিছুটা বেশি পাওয়া যাবে। সিরিয়াসলি পুনম, ট্রাস্ট মি, আমি বিচ্ছিরি রকম একটা ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার একটা রোমান্টিক গান চালাও দেখি। তোমার জন্য আমি নিজের গান কম্পোজ করে শোনাচ্ছি। हम तुम एक गाड़ी में बंद हो और चाबी खो जाए। বিশাল শাহরুখ খানের নকল করতে থাকে আর গাইতে গাইতে একটা হাত পুনমের কাঁধে রাখে। পুনম হাসি ঠাট্টার মুডে বিশালের পেটে একটা হালকা ঘুষি মারে। ঠিক সেই মুহূর্তে ফুল স্পিডে ছুটতে থাকা একটা ট্রাক তাদের সামনে এসে পড়ে। বিশাল এক ঝটকায় গাড়ির স্টিয়ারিং ঘোরায়। রাস্তাটা বেশি চওড়া ছিল না, কিন্তু সেই ট্রাক না থেমে বিদ্যুতের বেগে সেখান থেকে আগে বেরিয়ে যায়। বিশাল ব্রেক কষে গাড়িটা দাঁড় করায়। দুজনেই হাঁপাতে থাকে, মুখ ভয়ে যেন রক্তশূন্য হয়ে গেছে। আজ কোনো রকমে প্রাণে বেঁচে গেছে তারা। খানিকক্ষণ পরে ধাতস্থ হলে বিশাল হেসে ফেলে, পুনমের দিকে তাকায়। তার মুখ দেখে স্বতঃস্ফূর্তভাবে কিছু কথা বেরিয়ে আসে। কোনো রকমে বেঁচে গেছি। সরি বিশাল, গাড়ি চালাবার সময় না তোমায় ডিস্ট্র্যাক্ট করাটা আমার আমার উচিত হয়নি। মাই গড, হোয়াই আর ইউ ফিলিং সো সরি? সব দোষ তো ওই ট্রাক ড্রাইভারটার। অত স্পিডে কেউ গাড়ি চালায়? ড্রিঙ্ক করে পুরো আউট হয়ে এরা গাড়ি চালাতে থাকে, আর কাউকে চাকার তলায় পিষে দেওয়া এদের কাছে মামুলি কথা। ও শিট, এই ড্রিঙ্কের কথা মনে পড়লো। দেখো তো গাড়ির পেছনে বিয়ারগুলো রাখা আছে, একবার দেখো তো। এই পরিস্থিতিতে বিশালের কাণ্ড দেখে পুনমের হাসি পায়। সে পেছনের সিট থেকে দুজনের জন্য দুটো বিয়ারের ক্যান উঠিয়ে আনে। আমাদের পার্টির মুড স্পয়েল করা উচিত নয়। তাছাড়া আজ তো স্পেশাল পার্টি। কি স্পেশাল আজ? এই শোনো, তুমি না ন্যাকামো করো না, সবই তো জানো তুমি। বিয়ারের সিপ নিতে নিতে গাড়িটা স্টার্ট করে বিশাল। কি হলো জানো না, বলো। ও আচ্ছা আচ্ছা বিশাল, আজ তোমার উদ্দেশ্য খুব একটা সুবিধের মনে হচ্ছে না তো। আমি একটা দুরভিসন্ধির গন্ধ পাচ্ছি জানো। বিশাল পুনমের কথা শুনে হো হো করে হেসে ওঠে। হাসি মজায় দুজনের গল্পের সঙ্গে সঙ্গে গাড়িও নিজের গতিতে চলতে থাকে। সামনে গুগল ম্যাপে ডিরেকশন খোলা ছিল, সেই অনুযায়ী বিশাল গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। ম্যাপ ডাইরেকশন এলো 1 কিলোমিটার পর্যন্ত সোজা চলতে থাকুন। বিশাল গিয়ার বদলে গাড়ির স্পিড আরেকটু বাড়ায়। ম্যাপ ডাইরেকশন অনুযায়ী চালিয়ে একটা চৌরাস্তার পাশে এসে পড়ে, আর সেখানে পৌঁছতেই ফোনের নেটওয়ার্ক চলে যায়। স্বাভাবিকভাবেই ম্যাপ ডাইরেকশনও বন্ধ হয়ে যায়।
আর এবার 4টে রাস্তার মধ্যে কোন রাস্তা ধরতে হবে বিশাল কিছুতেই বুঝে উঠতে পারে না। পুনম নার্ভাস হয়ে যায়। এই এই এবার এবার কি করবে? কাউকেই তো দেখতেও পাচ্ছি না যে কিছু জিজ্ঞেস করব। বিশালকে চিন্তিত দেখায়। এনিওয়ে, ডোন্ট ওয়ারি ডার্লিং, মনে হচ্ছে আমাকে আমার মনে হচ্ছে আমাদের লেফট টার্ন নিতে হবে, বুঝলে? বিশাল এবারে আবার ড্রাইভ করতে থাকে। এরপর গাড়ি নিজের থেকেই রোড নাম্বার 12 এর দিকে টার্ন নিয়ে নেয়, যেন কোনো চুম্বকীয় শক্তি তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গাড়ি রোড নাম্বার 12-এ পৌঁছলে বিশাল আর পুনম দেখে রাস্তার একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে পাহাড়। মাথার উপরে খোলা আকাশে চাঁদ হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখে দুজনেই মুগ্ধ হয়ে যায়। বিউটিফুল, আই লাভ সাচ কাইন্ড অফ প্লেসেস। এ তো কোনো হরর ফিল্মের লোকেশন মনে হচ্ছে। দেখো দেখো। পুনম অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখে। বিশাল ওকে দেখে মুচকি হাসে। আমার তো মনে হচ্ছে এটা দুর্দান্ত একটা রোমান্টিক ফিল্মের লোকেশন। হেসে ফেলে পুনমও তার কথায় সায় দেয়। বিশাল বেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজের হাত তার হাতের উপর রাখে। তাই দেখে পুনমের একটু অস্বস্তি হয়। এই জায়গাটা দেখো, মানে মোটেও সেফ লাগছে না কিন্তু মিস্টার। পুনম পুনম পুনম, ইউ নো পুনম, সকলের একটা গোপন ইচ্ছে থাকে এমন রোমান্টিক একটা জায়গায় নিজের ফিয়ান্সেকে কিস করার। কাম অন প্লিজ। পুনম বিশালের ইচ্ছেটা ভালো করেই বুঝতে পারে। প্লিজ প্লিজ কাম অন, কাম টু মি ডার্লিং। না না না, আর দেরি নয়। প্লিজ কাম অন, জাস্ট ওয়ান। না 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 না, এই বুঝতে পারছো না তুমি? জাস্ট ওয়ান কিস, কাম অন। না, প্লিজ প্লিজ বিশাল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার এখান থেকে শিগগির চলো, ফিরতে লেট হলে এরপর বাড়ি থেকে বেরোনোই আমার বন্ধ করে দেবে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্যান উই জাস্ট স্টে আ লিটল বিট মোর? আর একটু থাকি আমরা। এরপর পুনম কিছু বলার আগেই বিশাল তাকে নিজের দিকে টেনে তার ঠোঁটে কিস করে দেয়। পুনমের খুব একটা অনিচ্ছা দেখা না গেলেও হঠাৎ এমন ঘটনায় সে ঘাবড়ে যায় আর ভয়ও পায়। বিশালের দিকে তার অভিমানী দৃষ্টি। ব্যাস এবার তো ফিরে চলো প্লিজ। আর কিছুক্ষণ ডার্লিং, আর কিছুক্ষণ। কি জানি আমাদের ভাগ্যে এটাই বুঝি লেখা ছিল যে আমরা এখানে আসি আর খানিক সময় একসঙ্গে কাটাই। কথাটা বলতে বলতেই বিশাল পুনমকে কাছে টেনে জড়িয়ে ধরে আর বারবার তার দুই গালে কিস করতে থাকে। পুনম মিষ্টি হেসে দু চোখ বন্ধ করে নেয়, একে অপরের মধ্যে হারিয়ে যেতে থাকে। পুনম নিজের চোখ একটু খুলতেই দেখে সামনে এক ছায়া। ভীষণ ভয় পেয়ে যায় সে। দু হাতে ধাক্কা দিয়ে বিশালকে ঠেলে নিজের থেকে আলাদা করে দেয়। ওখানে ভয়ে বুকে দামামা বাজতে শুরু করে। তারই অবস্থা দেখে বিশাল অবাক হয়। কি হয়েছে? কুল ডাউন, কি হয়েছে? ওই দেখো জঙ্গলে কেউ দাঁড়িয়ে আছে। কোথায়? কোন দিকে? বলবে তো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোন দিকে বলো তো? বিশাল হতভম্ব হয়ে যায়, পেছনে ফিরে জঙ্গলের দিকে দেখে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। আঙুল তুলে দেখায় পুনম, কিন্তু কোনো কিছুই বিশালের নজরে পড়ে না। এবার সে সাহস করে গাড়ি স্টার্ট করে, রিভার্সে নিয়ে গাছের দিকে টার্ন করে হেডলাইট অন করে দেয়। সেই আলোয় গাছের তলা আর তার চারপাশ পরিষ্কার দেখা যেতে থাকে। বিশাল দেখে সেখানে কিছু ভাঙাচোরা মূর্তি এলোমেলো হয়ে পড়ে আছে। মনে হচ্ছে এগুলো দেখেই পুনম ভয় পেয়েছিল। এবারে পুনমের দিকে চেয়ে হাসতে থাকে বিশাল।
আরে বাবা, ওই তো ওখানে কিছু মূর্তি পড়ে আছে। ওহ ডিয়ার, তুমিও না বিনা কারণে ভয় পাইয়ে দাও। এবার তুমি পুরোপুরি আমার উপরে মনোযোগ দাও তো, কেমন? কথাটা বলেই গাড়ির হেডলাইটটা অফ করে আবার পুনমকে জড়িয়ে ধরে বিশাল। তখনও পর্যন্ত ভয়ে পুনমের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়নি। পুনম, কাম টু মি। বিশাল, উম, না না না, এখানে আর নয়। আমার আমার ভীষণ ভয় করছে। চলো না, এখান থেকে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। দেখলে তো ওখানে কিছু নেই। কাম অন, নাও কাম টু মি। আই সেড কাম টু মি, কাম টু মি পুনম। বিশাল প্রচন্ড আবেগে পুনমকে কিস করতে শুরু করে। ক্রমশ পুনম তার হাতে নিজেকে ছেড়ে দেয়। একের সঙ্গে অন্যের গরম নিঃশ্বাস মিশে যেতে থাকে। মর্যাদার সীমা এবার ভেঙে যাবে বুঝি। পুনমের চমক ভাঙে। বিশালকে সে শক্ত করে জড়িয়ে ধরে। ব্যাস ব্যাস, এবারে চলো লক্ষ্মীটি। কিন্তু এখনই বিশালের ফেরার কোনো ইচ্ছে ছিল না। পুনম মুখে অন্য কিছু বললেও তাকে প্রশ্রয় দিচ্ছিল। তাদের নিঃশ্বাস প্রশ্বাস আর গলার থেকে বেরিয়ে আসা অস্ফুট আওয়াজ ক্রমশ জোর হতে থাকে। তখনই পুনমের নজরে পড়ে গাড়ির বন্ধ জানালায় চোখ লাগিয়ে এক বীভৎস চেহারা তাদেরকে দেখে যাচ্ছে। তার ভয়ানক চোখ দেখে পুনম আবার বিশালকে ধাক্কা দেয়। বিশাল, ওই ওই দেখো, ওখানে কেউ একটা। কিন্তু এবার বিশাল তার ভ্রম ভেবে পাত্তা দেয় না। নিজের শরীর থেকে পুনমকে আলাদা করতে চায় না সেই মুহূর্তে। কি হলো? এই প্লিজ প্লিজ ডার্লিং, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই, কাম। কিন্তু ভয় আর বিরক্তিতে এবারে পুনম জোরে ধাক্কা দেয় বিশালকে। কাম 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 টু মি, কাম পুনম। এই এই গাড়ির জানলায় দেখো ইডিয়েট। শেষ পর্যন্ত পেছন ফিরে জানলার দিকে তাকাতেই আতঙ্কে বিশালের চোখ বড় বড় হয়ে যায়। পুনম ঠিকই বলছিল যে এবার কেউ ছিল যে তাদের এই অবস্থায় দেখছিল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন প্রতিলিপি FM। আপনারা শুনছেন রোড নাম্বার 12, আজকের পর্ব 2। নির্জন নিস্তব্ধ অন্ধকার রাস্তায় গাড়ির ওপাশে সেই বিকট চেহারা দেখে বিশাল আর পুনম দুজনেই আতঙ্কে শিউরে ওঠে। পুনম কোনো রকমে কান্না আটকে শক্ত করে বিশালের হাতটা চেপে ধরে। বিশাল ভয়ে ভয়ে কাঁচের দিকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর এতক্ষণে বুঝতে পারে যে বাইরে দাঁড়ানো সেই ভয়াবহ চেহারার পরনে পুলিশের ইউনিফর্ম রয়েছে। তার হাতে একটা মোবাইল ফোন, যার ক্যামেরা বিশালদের দিকে ফোকাস করা। মনে হয় পুলিশটি তাদের দুজনের ফটোও তুলে ফেলেছে। বিশাল ঘেমে নিয়ে যায় আর ভয় পেয়ে কথা বলতে থাকে। পুনমই তো দেখছে পুলিশ। হ্যাঁ, পুলিশের নাম শুনেই পুনমের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম। ভয়ে সে মৃদু আওয়াজে বিশালকে অভিযোগ করে। এখানে থামার কি দরকার ছিল? হ্যাঁ, আমি বারবার তোমাকে বলছিলাম এই জায়গাটা সেফ নয়। প্রথম থেকেই জায়গাটাকে আমার কেমন হন্টেড মনে হয়েছিল। তখনই গাড়ির জানলায় নক করার আওয়াজ হয়। বিশাল মুখ ফিরিয়ে পুলিশ কর্মীটিকে দেখে। ইউনিফর্মধারী ব্যক্তিটি এবারে কথা বলে ওঠেন। মজনু পাড়ে
গাড়ির কাজ নিজে করো, নিজে 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 করো। ভদ্রলোকের গম্ভীর আওয়াজ শুনে কেঁপে ওঠে বিশাল। তার ভাবনা অন্যদিকে বইতে থাকে। সে ভাবে তার জন্যই পুনমের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে না যায়। এবারে আরো জোরে নক করার আওয়াজটা হয়। পুলিশটি গালাগালি দিতে শুরু করেন। কি রে হিরো, হাতে জং ধরে গেছে নাকি? না, নিচে কর কাজ। বিশাল কাঁপা কাঁপা হাতে গাড়ির কাঁচ নিচে করে। এবার বিশাল আর পুলিশটি একে অন্যকে সামনাসামনি দেখতে পাচ্ছে। বিশালের সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর পান্ডে আর তার পেছনে কনস্টেবল বিজয়। দুজনের চেহারা দেখেই ইউনিফর্মের আড়ালে রক্ষকের থেকে বেশি ভক্ষক মনে হচ্ছিল। গাড়ির ভেতরে বিশাল আর পুনম বলির পাঁঠার মতো থরথর করে কাঁপছিল। পান্ডে তার মোবাইলে একের পর এক ফটো শুট করতে থাকে। পুনম দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, প্লিজ প্লিজ আপনাদের আপনাদের পায়ে পড়ছি, এমনটা এমনটা করবেন না প্লিজ। বিশাল বিশাল তুমি কিছু বলো না, এদের এদের থামতে বলো না প্লিজ। প্লিজ প্লিজ স্যার, আসুন না আমরা নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা হেস্তনেস্ত করার চেষ্টা করি। আসলে আমরা রাস্তা ভুলে এই রাস্তায় এসে পৌঁছে গিয়েছিলাম। প্লিজ প্লিজ স্যার, আমরা উই ক্যান সেটল ইট ডাউন স্যার। স্যার, পুনমের অবস্থা দেখে বিশালেরও কান্না পেয়ে যায়। সে পান্ডেকে মিনতি করতে থাকে। তোমাদের মতো ভুল রাস্তায় চলতে থাকা ইয়াংস্টারদের সঠিক রাস্তায় আনার জন্যই যে সরকার আমাদেরকে রেখেছেন। আমাদের তো এটাই ডিউটি। চল, লাইসেন্সটা বের কর, লাইসেন্সটা বের কর। বিশাল ওয়ালেট থেকে লাইসেন্সটা নিয়ে পান্ডের হাতে দেয়। ইন্সপেক্টর পান্ডে এবার পুনমকে কড়া নজরে দেখতে থাকেন। হিরোইন, আইডিটা দেখি। বিশাল আর পুনম অসহায়ভাবে একে অন্যকে দেখতে থাকে। বিশাল সাহস জুটিয়ে পান্ডের দিকে তাকায়। প্লিজ স্যার, প্লিজ ছেড়ে দিন না আমাদের। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? তোমাদের মতো নির্লজ্জ উচ্ছৃঙ্খল ছেলেমেয়েদের জন্য নিজের ডিউটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো আমি? বাহ 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 বাহ! মদ খেয়ে পাবলিক প্লেসে গাড়ির ভিতরে অসভ্যতা করা হচ্ছে, আর আমাকে কি করব না করব শেখাতে আসছো? চলো 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 চলো, এখনই তোমাদের টেস্ট নেওয়ার ব্যবস্থা করছে। চলো। স্যার স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ এক মিনিট আমার কথাটা জাস্ট শুনুন, একবার শুনুন। আমি 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 আপনাকে জাস্ট রিকোয়েস্ট করছি যে আমি এত কথা কি শুনছিস? মেশিনটা বের কর। বিশাল বোঝাবার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু নিষ্ফল হয়। জালে ফেসে যাওয়া পাখিটিকে হাতছাড়া করার বান্দা পান্ডে নয়। তার স্বভাবই হচ্ছে এ ধরনের শিকার ধরা। সে কনস্টেবল বিজয়কে আবারও অর্ডার করে। বিজয়, এদের ব্রিদিং টেস্ট করো। বিজয় হুকুম পালন করার জন্য এগিয়ে আসে। বিজয় ব্রেথ অ্যানালাইজার দিয়ে বিশালের মুখের কাছে রাখে। এই নাও, এতে ফু দাও। বিশাল দম দেওয়া নিষ্প্রাণ পুতুলের মতো যন্ত্রটাকে দেখতে থাকে। তার মুখটা শুকিয়ে গেছে, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজাবার চেষ্টা করে যাচ্ছে। আর তখনই গাড়ির মধ্যে পড়ে থাকা বিয়ারের ক্যানের ওপর কনস্টেবলের নজর পড়ে। দেখা মাত্রই বিশালকে প্রচন্ড ধমক দিয়ে ওঠে। তোমার বাবা কি পুরো রাস্তাটা তোমার নামে লিখে দিয়েছিল? এবার তুমি এখানে ফু মারো বা লক আপে পৌঁছে মারো, কিচ্ছু যায় আসে না, রেজাল্ট তো বুঝেই গেছি। এই না 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 না, তাড়াতাড়ি ফু মারো, ফু মারো, বেকার তোমার আর আমাদের সময় নষ্ট করো। বিশাল হালকা করে ফুঁ দেয়, যেটা মেশিনে রিডিং এর জন্য যথেষ্ট ছিল না। রেগে পান্ডে তার মাথায় জোরদার একটা থাপ্পড় মারে। এরপর বিশাল আর পুনম দুজনেই আতঙ্কে কাঠ হয়ে যায়। জোরসে ফুঁক মারো বেয়াদব, জোরসে, নইলে তোমাকে এখানেই ফুঁকে দেবো। ইন্সপেক্টর বিশালকে ভয় দেখায়। এখন বিশালের কাছে আর কোনো অপশনই ছিল না। সে জোরসে মেশিনে ফুঁক মারে। এবার মেশিনের রিডিং জানিয়ে দেয় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি। পুলিশ কর্মী দুজন বিজয়ীর ভঙ্গিতে বিশালের দিকে চেয়ে হাসে। তাও বিশাল বাঁচার জন্য কোনো রকম চেষ্টা করতে ত্রুটি করে না।
সরি স্যার, সরি, আমরা শুধু বিয়ার খেয়েছিলাম। ড্রাইভ করার আগে এখানে একটু ওয়েট করছিলাম, সেই জন্যই ওয়েট করছিলাম স্যার। যদি বলেন তো আমি ফাইন দিতে রাজি। আই ক্যান পে হোয়াট এভার ইউ ওয়ান্ট। স্যার, স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। এই এই শালা এই লন্ডা আমাকে টাকার গরম দেখাচ্ছে, হ্যাঁ? আমাকে টাকার গরম দেখাচ্ছ, হ্যাঁ? পাণ্ডের কথা শেষ না হতেই পুনমের ফোনটা বাজে। রিং হতে থাকে, মায়ের ফোন। কিন্তু পুনম নিতান্ত নিরুপায়। এখন মায়ের ফোন রিসিভ করা কোনো মতেই ঠিক হবে না। পুনমের মা বাড়িতে দুশ্চিন্তায় ছটফট করে যাচ্ছেন। মায়ের মনে সব সময় তার সন্তানের বিপদের পূর্বাভাস হয়ে যায়। পুনমের মাও তার বিপদের আশঙ্কায় তার সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন লাগিয়ে যাচ্ছেন। ফোন রিং হয়ে যাচ্ছিল, কিন্তু পুনমের দিক থেকে কোনো জবাব আসছিল না। ভগবানের কাছে মেয়ের সুরক্ষার জন্য প্রার্থনা করে চলেন তিনি। সেই সঙ্গে তার উপর রাগও করে যাচ্ছিলেন। নিজের মনে মনেই আউড়ে যাচ্ছিলেন, আজ 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 আয় তুই বাড়িতে, তারপর না, তারপর কারো বার্থডেতে আমি তোকে কোথাও যেতে দেবো না। খুব হয়েছে বন্ধু বান্ধব, হ্যাঁ? যত সব বেকারের পার্টি, আমি এদিকে চিন্তায় বাঁচি না। বার্থডে বলতেই তার মনে পড়ে যায় যে পুনম তার বন্ধু সোনালের বার্থডে পার্টিতে যাওয়ার কথা বলেছিল। এতক্ষণ খেয়ালই ছিল না। সঙ্গে সঙ্গে তিনি সোনালকে ফোন লাগান। সোনাল ফোন রিসিভ করে। প্রণাম আন্টি। হ্যাপি বার্থডে সোনাল। বার্থডে আন্টি? আমার বার্থডে তো মানে 22শে মে, আজ তো নয়। সোনাল খানিক আশ্চর্য হয়। সোনালের এই কথা শোনা মাত্রই পুনমের মায়ের হুঁশ উড়ে যায়। বুঝে যান যে পুনম তাকে মিথ্যে বলে অন্য কারোর সঙ্গে অন্য কোথাও গিয়েছে। না না মা, আমারই ভুল হয়েছে। আমি আসলে না একটু কনফিউজড হয়ে গেছিলাম। নো প্রবলেম আন্টি। সোনাল ফোন কেটে দেয়। পুনমের মায়ের ভীষণ রাগ হয় মেয়ের উপর। এই মেয়ে একটুও বোঝে না আমরা আমরা ওর জন্য কতটা চিন্তায় থাকি। ওর কিছু হয়ে গেলে তো আমাদের প্রাণটাই বেরিয়ে যাবে। একবার তুই বাড়িতে ফিরে আয়, আজ তোরই একদিন কি আমারই একদিন। নিজের মনে এসব কথা বলতে বলতে একসময় অঝরে কেঁদে ফেলেন তিনি। ওদিকে অসহায় পুনম ছলো ছলো চোখে ফোনের দিকে চেয়ে থাকে। স্ক্রিনে মায়ের 4টে মিস কল নজরে আসে। বিশাল আর পুনমের অবস্থা দেখে পাণ্ডেজি মজা পায়। এই মেয়েদের বাড়ির লোক জানে যে সে কোথায় আর কার সঙ্গে আছে? না। এই, গাড়ি থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বিশাল পুনমের দিকে চেয়ে তাকে শান্ত থাকার ইশারা করে নিজে গাড়ি থেকে নেমে যায়। ইন্সপেক্টর গাড়ির ভেতরে উঁকি দিয়ে তল্লাশি নিতে গিয়ে পেছনের সিটে আরো কিছু ড্রিঙ্কস আর স্ন্যাক্স দেখতে পান। ব্যঙ্গ করে দাঁতে দাঁত পিষতে থাকেন পাণ্ডেজি। স্ন্যাক্স, ড্রিঙ্কস, পুরো প্ল্যানিং করে মালটাকে মেয়েটাকে নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, এই ওকে ড্রিঙ্কস এর সঙ্গে নিশ্চয়ই কিছু মিলিয়ে খাইয়েছো। কি গো, খাইয়েছো? বলো বলো বলো। না না স্যার, আমি কিছু। চুপ, কথা বলছে মুখের ওপর। দাঁড়া কেন, আমি চেক করে তারপর দেখবো। পাণ্ডে এই কথাটা বলে বিশালকে একটা ধাক্কা দিয়ে একপাশে ঠেলে নিজে গাড়ির ভেতরে গিয়ে বসে। পুনম তাকে নিজের পাশে বসতে দেখে শিউরে ওঠে। পাণ্ডে পুনমকে আপাত মস্তক চোখ দিয়ে যেন চাটতে থাকে। তার লোভী দৃষ্টি দেখে পুনমের ভীষণই অস্বস্তি বোধ হয়। পাণ্ডে এবার তাকে মিষ্টি কথায় ভোলাবার চেষ্টা করতে থাকে। আরে ভয় কিসের? আমি কোনো রাক্ষস খোক্ষস নাকি? হ্যাঁ, আরে পুরোটা দিন এখানে ডিউটি করে মানসিক আর শারীরিক ভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছি আর কি। আরে তোমরা তো ব্যাস এনজয় করার জন্য চলে আসো, কিন্তু আমাদের দেখো, ধুলো, মাটি, হাওয়া সব সয়ে দিন রাত তোমাদের সুরক্ষায় লেগে থাকি। জাহিদ,
যদি আমরা আমাদের ডিউটি না করতাম তবে তোমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারতে, এখানে গাড়ির ভেতর রোমান্স করতে পারতে বলো? ভয়ে তটস্থ হয়ে পুনম কেবল ঘাড় নেড়ে না জানায়। আরে আমি তো নিজের ওয়াইফের সঙ্গে করার সময় পাই না, মানে সময় কাটাবার সময় পাই না। দিন রাত তোমাদের দেখাশোনার জন্য এরকম বাইরেই থাকতে হয়। কখনো আমাদেরও তো খেয়াল টেয়াল রাখতে পারো নাকি? জয় হিন্দ। ইন্সপেক্টর পান্ডের কথা শুনে আশঙ্কায় পুনমের প্রাণ যেন গলায় আটকে যায়। কি হলো? এই সেলোটেপটা খোলো মুখ থেকে। স্যার মানে বিশ্বাস করুন, মানে আমিও আপনাদের অত্যন্ত শ্রদ্ধা করি। এরপর এরপর আর কখনো এমন কাজ করব না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন না। আমার আমার মা খুব চিন্তায় আছেন। মানে দেখুন দেখুন বারবার কল আসছে মায়ের। বারবার কল আসছে মায়ের। আরে একবার ভাবো যে উনি যখন এসব কথা জানবেন কত দুঃখ পাবেন বলো তো? কত দুঃখ পাবেন? তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো একবার। আমি বলছি যে আমি সবটা ঠিক করে দিতে পারি, আমি পারি। খালি তোমাকে একটু কোঅপারেট করতে হবে, হালকা কোঅপারেট করতে হবে, বাস। বুঝতে পারছো আমার কথাটা? কি হলো? পান্ডেজি কথাটা বলে পুনমের পিঠে হাত রাখেন। তার স্পর্শে সারা শরীর ঘৃণায় কেঁপে ওঠে পুনমের। তাড়াতাড়ি সে সরে গিয়ে পান্ডের হাতে ধাক্কা মেরে নিজে সরে যায়। বাইরে থেকে বিশাল দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে কাঁপতে থাকে সে। কি হলো? আরে কি হলো? তুমি ভাইব্রেশন মোডে চলে গেলে? কি হলো? কি হলো? প্লিজ স্যার আমাদের যেতে দিন প্লিজ। আমরা যা ইচ্ছে নিয়ে নিই, যা ইচ্ছে এনিথিং, কিন্তু আমাদের যেতে দিন স্যার, প্লিজ প্লিজ। আরে ভাই আমি কি চাইছি কি বুঝতে পারছো না নাকি? বুঝতে পারছো না তুমি? কিভাবে বোঝাবো বলো তো? আর কিভাবে? আরে জানো না পুলিশের কাজে কোঅপারেট না করলে তোমাদের জেল হতে পারে, কিন্তু সোজা জেল। বিশালের চোখ ছলছল করে ওঠে। বিশাল ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু স্যার আমরা তো কোঅপারেট করছি স্যার। কাম অন, আমরা তো যতদূর সম্ভব কোঅপারেট করে যাচ্ছি। আরো যা বলবেন সব করতে রাজি, আমরা সব করতে রাজি। এইটা তো একটা বুদ্ধিমানের কথা বলে। তো শোনো, তোমারই যে কথাটা, এই বুদ্ধিমানের কথাটা তোমার গার্লফ্রেন্ডকে বোঝাও। সব কিছু কিন্তু তার হাতে। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? ইন্সপেক্টর পুনমের হাতটা শক্ত করে ধরে নেয়। পুনম চিৎকার করে কাঁদতে থাকে। বুঝতে পেরেছো? তোমার বয়ফ্রেন্ডের কথাটা তুমি ধরতে পেরেছো তো? কি গো, এসো এদিকে এসো। স্যার 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 দয়া করুন, এমন করবেন না, প্লিজ ছেড়ে দিন আমায়, আমি পায়ে পড়ছি আপনার, ছেড়ে দিন না। কিন্তু ইন্সপেক্টর নিজের পুলিশি পদের অহংকারী চুর ছিল, আর সেই খুশিতে ডগমগ হয়ে তারই অন্যায় লাভ উঠাবার ভরপুর চেষ্টা করে সে। পুনম এই রাক্ষসের হাত থেকে বাঁচার কোনো রাস্তাই দেখতে পাচ্ছিল না। ভালো করেই বুঝতে পারছিল যে ফিল্মি কায়দায় কোনো রক্ষক কোথাও থেকে এসে হঠাৎ তাকে বাঁচিয়ে নেবে না। নিজের রক্ষা তাকে নিজেকেই করতে হবে। সে এবার একটা আর পার করে নেওয়ার খেয়ালে ইন্সপেক্টরের হাতে নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দাঁত বসিয়ে দেয়। ইন্সপেক্টর পান্ডের হাত থেকে রক্ত বেরোতে থাকে। দেখি। ইন্সপেক্টর পান্ডে আর্তনাদ করে ওঠে। পুনমকে ছেড়ে নিজের হাত চেপে ধরে। সুযোগ বুঝে পুনম গাড়ির দরজা খুলে নির্জন রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে পালাতে থাকে। বিশাল দেখতে পেয়ে ঘাবড়ে গিয়ে প্রথমে ব্যাপারটা বুঝতেই পারেনি। সঙ্গে সঙ্গে ডাকতে থাকে ও, পুনম দাঁড়াও, পুনম আমি আসছি, পুনম দাঁড়াও। পান্ডে চিৎকার করে কনস্টেবলকে হুকুম করে,
ধরো শয়তানিকে, ধরো। এই এই মা, এই এই মা দাঁড়াও না রে, এই দাঁড়াও, এই মা দাঁড়াও, এই না তো ভালো হবে না বলে দিচ্ছি। এই মা, কথা বলতে বলতেই কনস্টেবল পেছনে ছুটতে থাকে পুনামের। পুনাম লাগাতার কাঁদতে কাঁদতে নিজের যতটুকু শক্তি ছিল লাগিয়েই ছুটতে থাকে। ইন্সপেক্টর হাতের ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে গাড়ির থেকে বেরিয়েই পুনামের পেছনে ছোটে। পুনাম নিজের প্রাণ বাঁচানোর জন্য রোডের ওপর ছুটেই যাচ্ছে। ইন্সপেক্টর পুনামকে চেতাবনী দেয়। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই, নয়তো গুলি করতে বাধ্য হবো। পান্ডেজি কথাটা বলেই পিস্তলটা বের করেন। তারপর পুনমের দিকে লক্ষ্য করে তাক করেন, কিন্তু পুনম দাঁড়ায় না। এই দাঁড়া, দাঁড়া বলছিস, শালা গুলি করো, খুলি উড়িয়ে দেবো তোর। বাঁচাও, বাঁচাও, প্লিজ, প্লিজ, কে কোথায় আছো? কেউ কেউ আমাকে সাহায্য করো, প্লিজ, আমাকে বাঁচাও, বাঁচাও। হঠাৎ আকাশের চাঁদ ঘন মেঘে পুরো ঢেকে যায়। রাত আরো বেশি অন্ধকার লাগতে থাকে। আর ঠিক সেই সময় একটা ট্রাক 100-রও বেশি স্পিডে ছুটে আসে আর পুনমকে পিষে দিয়ে চলে যায়। দেখতে পেয়ে বিশাল আতঙ্কে হতবাক হয়ে পড়ে। সে পুনমের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই পান্ডে তার উপর গুলি চালিয়ে দেয়। নির্জন রাস্তার ওপর রক্তে ভাসতে থাকা পুনম আর বিশালের মৃতদেহ দেখে একদলা থুতু ফেলে পান্ডেজি। তারপর নিজের মনেই বিড়বিড় করতে থাকে। আর এমন কপাল যে ডিউটি থেকে ফুরসত পাওয়া অসম্ভব। দূর থেকে কুকুরের কাঁদার আওয়াজ ভেসে আসে। শুনে ভয় পায় কনস্টেবল বিজয়। মুখ তুলে আকাশের দিকে চেয়ে দেখে চারিদিকে ঘন মেঘ ঘিরে আসছে, আর নিচে একটা কালো বেড়াল তাদেরকে লাগাতার দেখে যাচ্ছে। অন্ধকারে তার জ্বলন্ত চোখ দেখে কনস্টেবল ভয় পেয়ে যায়। স্যার, কিছু তো বিপদ ঘনিয়ে আসছে স্যার। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন প্রতিলিপি FM। আপনারা শুনছেন রোড নাম্বার 12। আজকের পর্ব 3। বারবার বলে দেওয়া সত্ত্বেও না আছে সময়ের জ্ঞান, আর না আছে নিজের পরিবারের প্রতি কোনো মোহ। উফ, বাবা মায়ের হয়েছে যত জ্বালা। হ্যাঁ, চিন্তা করার হাত থেকে আমার তো কোনো মুক্তি নেই। নিজের মনে বিড়বিড় করতে থাকেন পুনমের মা এবং অপেক্ষা করতে থাকেন। মোবাইল ফোনটা তুলে আবার পুনমের নাম্বার লাগাতেই জানালার কাঁচের ওপারে একটা কালো কাক এসে জোরে ঠোকর খেয়ে মাটিতে পড়ে যায়। উনি হঠাৎ জানলার ঠোকরের আওয়াজে রীতিমতো চমকে যান। ইতস্তত করে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গিয়ে খুলে ফেলেন জানলা। নিচে ঝুঁকে দেখেন একটা কালো কাক জবরদস্ত চোট খেয়ে মাটিতে পড়ে ছটফট করছে। উনি বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন। তখনই পাখা খানিক ফরফর করে কাকটা একদম নিথর হয়ে যায়। উনি বুঝে যান যে কাকটা আর বেঁচে নেই। এসব দেখে উনি খুব ভয় পেয়ে যান, কারণ এমন ঘটনাকে নিতান্তই অশুভ মানা হয়। এবার ওনার মন মেয়ের জন্য
আরো বেশি অশান্ত হয়ে ওঠে। ওদিকে দুই পুলিশ কর্মচারী নিজেদের কৃতকর্মের পাপ থেকে কি করে মুক্তি পাওয়া যায় তাই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কনস্টেবলটি বিনম্রভাবে হাত জোর করে ইন্সপেক্টর পান্ডের দিকে তাকায়। স্যার, স্যার কিছু মনে করবেন না, আমি ভেবেই পাচ্ছি না যে ছেলেটাকে গুলি করে মারার কি দরকার ছিল। যদি এটুকু সহজেই বুঝে যেতে তাহলে তো তুমি মামুলি কনস্টেবল না হয়ে আমার পোস্টে থাকতে। অহংকারী ইন্সপেক্টর পান্ডে এসব বলে কনস্টেবলটির আসল প্রশ্নের উত্তরটা এড়িয়ে যান। সে পান্ডের এ ধরনের কথায় মনে মনে অসন্তুষ্ট হলেও বাইরে বুঝতে দেয় না। আপাতত একটা ভয় তাকে কুড়ে খাচ্ছিল। বারবার মনে হচ্ছিল আজকের রাত তার জন্য সব থেকে কালো রাত। পুনমের মা ঘাবড়ে গিয়ে স্বামী সুভাষকে ফোন করেন। সুভাষ কোনো কাজে শহর থেকে বাইরে গিয়েছিলেন। স্ত্রীর ফোন পেয়ে তিনি ফোনটা রিসিভ করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, খারাপ হয়ে গেছে তোমার? হ্যালো। পুনমের মায়ের গলায় ঘাবড়ানোর আওয়াজ। আমার আমার ভীষণ ভয় করছে গো। কি হলো? তুমি এত ভয় পাওয়া গলায় কথা বলছো কেন? বলছি সব ঠিক আছে তো? জানো জানো তো, পুনম না আমাকে মিথ্যে কথা বলে কোথাও একটা বাইরে গেছে, এখনো ফেরেনি। ভয়ে ভয়ে স্বামীকে জানান পুনমের মা। ভীষণ চিন্তায় পড়েন পুনমের বাবা সুভাষ। স্ত্রীর কাছ থেকে বিস্তারিত সব জানতে চান। পুনমের মা কাঁপা কাঁপা গলায় সবকিছু জানান। আমার আমার মন বলছে জানো তো, পুনমের সঙ্গে না নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। আমি আমি সোনাল আর বাকি সব বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিন্তু তারা কেউই না ওর সম্বন্ধে কোনো কিছুই জানে না। পুনম তো নিজেও ফোনটা ওঠাচ্ছে না গো। এই এই বলছি, তুমি শিগগির বাড়ি ফিরে এসো না। সুভাষ সব কাজ ফেলে পরের ফ্লাইটেই বাড়ি ফিরে আসেন। স্ত্রী অনুপমার অবস্থা দেখে নার্ভাস হয়ে পড়ে। দুজনে মিলে পুনমের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে হাজির হন। সেখানে যেতেই তারা খবর পেয়ে যান যে পুনম এক দুর্ঘটনার শিকার হয়ে সঙ্গে সঙ্গে স্পটেই মারা গেছে। তার কোনো আইডেন্টিটি এখনো খুঁজে না পাওয়ার জন্য তাদেরকে ইনফর্ম করতে পারা যায়নি। আদরের একমাত্র মেয়ের অকাল মৃত্যুতে মা বাবার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। পুনমের মায়ের চোখে বাঁধ ভাঙা কান্না। বারবার পুনমের নাম নিয়ে হাহাকার করে তার কান্না সহ্য করা যেন সকলের জন্যই মুশকিল হয়ে পড়েছিল। আরে তুই আমাকে মিথ্যে বলে কোথায় চলে গেলি রে? এ যদি আমি আগে জানতাম। পুনম, পুনম রে, ও মা গো, মা তুই ফিরে আয়, মা তুই ফিরে আয় আমার কাছে। ওগো, তুই আমাকে ওর খবর এনে দাও, ওকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। জীবন যেন বয়ে চলা নদীর মতো। বাধা এলে নদী যেমন নিজের পথ বদলে অন্যদিকে বয়ে যায়, তেমনি জীবনের পথে যা কিছুই ঘটুক মানুষ ধীরে ধীরে এগিয়ে যাওয়ার রাস্তা বের করে নেয়। জীবনকে যা থামিয়ে দিতে চেয়েছিল তাকে দুনিয়া বেশি দিন মনে রাখে না। পুনমের চলে যাওয়ার পর তার মা বাবার জীবন যেন থেমে গিয়েছিল, কিন্তু আবার চলতে শুরু করেছে। 2 বছর পার হয়ে গেছে। দুনিয়া পুনমকে ভুলে গেলেও এক মা কিন্তু তার সন্তানকে কোনোদিনও ভুলতে পারেন না। আজও পুনমের মায়ের বুক পুনমের জন্য টনটন করে ওঠে। পুনমকে দেখার জন্য আজও শূন্য দুচোখ চঞ্চল হয়ে ওঠে। কখনো তো নিজেকেই অপরাধী ভেবে দোষ দিতে থাকেন। হায়,
সেদিন রাত্রে পুনমকে যদি তিনি বাইরে না যেতে দিতেন। এক অপরাধ বোধ তার বুকে গভীর ক্ষতের মতো দগদগে হয়ে আছে। যা হারিয়ে যায় তা কোনোদিনই ফেরত আসে না। পুনমের মৃত্যু তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। ক্রমশ ওনার শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ হতে থাকে। কোনো রকমের চিকিৎসাতেই কোনো লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত সুভাষ স্ত্রীকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া ঠিক করেন, কিন্তু সেখানকার চিকিৎসাতেও অনুপমার কোনো উপকার হয় না। এখন তো পরিস্থিতি এক অদ্ভুত মোড় নিয়েছে। পুনমের কাছে যাওয়ার জন্য অনুপমা প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে যোগ দিতে শুরু করে দেন। উনি অনেক খোঁজ নিয়ে সেই শহরে প্যারানর্মালের বিষয় নিয়ে বিখ্যাত একজন স্পেশালিস্টের খবর জোগাড় করেন। তার নাম ছিল ডক্টর দুর্গা প্রসাদ, আর ওর বাড়ি ছিল অনুপমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের ভিতরে। অনুপমা ওর সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু সুভাষ এসবে একদমই বিশ্বাস করতেন না, আর তাই অনুপমাকেও এ ধরনের ব্যাপার থেকে দূরে থাকার পরামর্শ দিলেন। কিন্তু অনুপমা হার মানার পাত্রী ছিলেন না। মেয়ের সঙ্গে মেলার জন্য তিনি কোনো কাজে পিছপা হতে রাজি নন। কখনো কখনো তার মনে আত্মহত্যার খেয়ালও আসে। ভাবেন, মরণের পর তো তিনি মেয়ের কাছেই চলে যাবেন, আর তখন তাদের মা মেয়েকে আর কেউ আলাদা করতে পারবে না। একদিন রাত্রে অনুপমা পুনমকে স্বপ্নে দেখেন। পুনমের 2 চোখে ভরা জল। কাঁদতে কাঁদতে সে মায়ের দিকে গিয়ে আসছে। মা, ও মা, আমি আমি একেবারে একা হয়ে পড়েছি যে। মা, ও মা। এই কথা শুনতেই অনুপমার হার্টবিট বেড়ে যায়। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি, আর সেই সঙ্গে তার চোখও খুলে যায়। যদিও এটা নিছক স্বপ্ন ছিল, কিন্তু ব্যাপারটা অনুপমার মনে আর মস্তিষ্কে গভীর ছাপ ছেড়ে দেয়। এই স্বপ্ন তাকে অস্থির করে তোলে, আর দিন রাত সেই স্বপ্নের কথা ভেবে তিনি কান্নাকাটি করতে থাকেন। এই মানসিক অস্থিরতার থেকে মুক্তি পেতে আর পুনমের সঙ্গে কথা বলার জন্য তিনি দুর্গা প্রসাদের সঙ্গে দেখা করাই স্থির করে ফেলেন। সুভাষ তখন পাশেই বেখবর হয়ে ঘুমোচ্ছিলেন। অনুপমা ঠিক করলেন যে সুভাষকে না জানিয়েই একদিন দুর্গা প্রসাদের বাড়ি চলে যাবেন। এইসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। সুভাষ রোজকার মতো অনুপমাকে সময় মতো ওষুধপত্র দেওয়ার নির্দেশ দিয়ে অফিসে বেরিয়ে যান। সুভাষ বেরোতেই অনুপমা দুর্গাপ্রসাদকে ফোন করেন। ফোন রিং হয়ে যাচ্ছে, আর প্রতিটা মুহূর্তে অনুপমার অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে। যেন দুর্গাপ্রসাদকে নয়, ফোনটা তিনি তার মেয়ে পুনমকেই করেছেন। এমন সময় ওদিক থেকে আওয়াজ আসে। আওয়াজ শুনতেই ব্যাকুল হয়ে ওঠেন অনুপমা। আমি আমি ডক্টর দুর্গাপ্রসাদের সঙ্গে কথা বলতে চাই। ওর সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। আমি পাশেই থাকি। আমাকে দেখা করার জন্য মানে যে কোনো সময় দিলেই চলবে। ম্যাডাম, আপনি শান্ত হন। আপনি দুর্গা প্রসাদের সঙ্গেই কথা বলছেন। আপনি ভীষণ অশান্ত হয়ে আছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ডক্টর, আমি কি আজই আপনার সঙ্গে দেখা করতে পারি? দুর্গাপ্রসাদ একটু চুপ করে যান। কিছু চিন্তা করছেন মনে হলো। আপনি কিছু বলছেন না কেন? দেখুন, আজ তো আমার 2টো অ্যাপয়েন্টমেন্ট আছে, আগে থেকেই করা ওগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি চেক করে। প্লিজ প্লিজ চেক করে বলুন না, আমার দেখা করাটা ভীষণ জরুরি। যা দেখছি ঠিক আছে, আপনি লাঞ্চ টাইমে চলে আসুন, ওই ঠিক 1:30 নাগাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ঠিক সময়ে পৌঁছে যাব। অনুপমা উত্তেজিত হয়েই কথাগুলো বলে এবং তারপর ফোনটা কেটে দেয়। তখনই তার কানে আবার বেজে ওঠে সেই স্বর। মাগো, আমি এখানে একেবারে একা মা, একেবারে একা। অনুপমার চোখ আবার ভিজে যায়। নিজের মনেই তিনি মেয়েকে উত্তর দেন।
আমি আমি আসছি রে মা, আমি আসছি, আমি আমি তোর কাছেই আসছি সোনা। অনুপমা দুর্গাপ্রসাদের বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এমন সময় ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখেন সুভাষের কল। হয়রান হন অনুপমা। কিছুক্ষণ রিং হয়ে যাওয়ার পর রিসিভ করেন। হ্যালো, হ্যাঁ, কি ব্যাপার? আমি একটা জরুরি ফাইল নিতে বাড়ি এসেছি, এসে দেখি দরজায় তালা বন্ধ। কোথায় আছো তুমি? বা- 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 আমি আমি হ্যাঁ, ওই একটু শপিং এর জন্য বেরিয়েছি, বুঝলে। সুভাষ ওর আওয়াজ শুনে বুঝে যান যে অনুপমা মিথ্যে বলছেন। এবারে একটু কড়া হয়েই জিজ্ঞাসা করেন স্ত্রীকে। সত্যি বলো, সত্যি। আমি বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। এতদিন বললেও তুমি কখনো বাড়ির বাইরে যেতে চাইতে না। আর আজই প্রচন্ড রোদ্দুরে দুপুরবেলা তুমি শপিং করতে গেছো। কি হলো বলো সত্যিটা। বা- আজ না, আজ আমি ডক্টর দুর্গা প্রসাদের কাছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি? ও, আজকাল তুমি আমাকে এতখানি পর করে দিয়েছো অনুপমা। না না, না না, এমন নয় সুভাষ, তুমি তুমি ভুল বুঝো না, প্লিজ তুমি ভুল বুঝো না আমায়। এমন যদি না হয় তাহলে তুমি আমায় ভরসা করা ছেড়ে দিয়েছো কেন? নাকি তুমি ভাবছো যে পুনমের চলে যাওয়াতে আমার একটু কষ্ট হয় না? নাকি পরিবারের সদস্যদের জন্য আমার কোনো ফিলিংসই নেই? পুনম না থাকাতে আমার জীবনও মরুভূমি হয়ে গেছে অনু। বেঁচে আছি শুধু তোমার জন্য। সব সময় তোমার কষ্ট বোঝার চেষ্টায় থাকি, তোমার মনের ব্যথা ভাগ করে নেওয়ার চেষ্টায় থাকি, কিন্তু কিন্তু আমার ব্যথা বোঝার কেউ নেই। তাই তাই বেশি দুঃখ তো আমার হওয়া উচিত, তাই না? এভাবে এভাবে বলো না প্লিজ। আমি আমি জানি তুমি প্রণমকে ভীষণ ভালোবাসো, আর তাতে কখনোই ভাটা পড়বে না। অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি বাড়ি ফিরছি। বলতে বলতে চোখের জল মুছে ফেলে বাড়ির দিকে পা বাড়ান অনুপমা। না, এখন মনটা অনেক শান্ত লাগছে। মনে হচ্ছে স্বামীর সঙ্গে এই কথাবার্তাটুকু পুনমকে হারানোর কষ্টে চন্দনের প্রলেপের কাজ করলো। এবার হয়তো তারা একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন। এক সপ্তাহ পরের কথা। সেদিন ছিল পূর্ণিমা। রাত্রি হতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ করে জোরে হাওয়া বইতে শুরু করে দেয়। যে ঝকঝকে চাঁদ আকাশে গলানো রূপোর মতো জ্যোৎস্নাধারা ছড়িয়ে দিচ্ছিল, তার রংটাই ক্রমশ টকটকে লাল হতে শুরু করে। পুরো শহর হঠাৎ একসঙ্গে পাওয়ার কাট হয়ে যায়। আলোর উৎস বলতে শুধুমাত্র আকাশের ওই লাল চাঁদ। এই আবছায়া ঘেরা রাত্রে একজন পুলিশ কর্মী পেট্রোলিং ডিউটিতে ছিল। সে পুলিশের গাড়িতে বসে ফোনে কথা বলছিল। সে ছাড়া গাড়িতে ছিল একজন ড্রাইভার। সেই সময় ওয়াকি টকিতে ভাঙা ভাঙা আওয়াজে একটা নির্দেশ আসে। ডেড বডি পাওয়া গেছে রোড নাম্বার 12 এ। ডেড বডি পাওয়া গেছে। মিডিয়া ক্রাইম সিনে পৌঁছবার আগেই সেখানে গিয়ে চেক করো। ওভার এন্ড আউট। আওয়াজ থেমে যায় আর পুলিশের গাড়ি রোড নাম্বার 12 এর দিকে ঘুরে যায়। সেই রোডে পৌঁছতেই তাদের কানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে। রাস্তার পাশে পাহাড়ের ওপর চাঁদ এখনো লাল। হঠাৎই শুরু হয়ে যায় উথাল পাথাল ঝড়। গাড়ি আগে চালানো মুশকিল হয়ে যায়। এবার গাড়ির হেডলাইটটা বারবার অফ অন হতে থাকে। তাই দেখে পুলিশ কর্মীটি ভয় পেয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আরে করছোটা কি? তোমার কি মজা লাগছে নাকি? আমি কিছু করছি না স্যার, নিজের থেকেই এমন হয়ে যাচ্ছি। ড্রাইভারের আওয়াজ শুনে বোঝা যায় সেও ভয় পেয়েছে।
আর তখনই কারো একটা বিকট হাসির শব্দ শুনতে পাওয়া যায়। সেই ভয়ানক আওয়াজ শুনে পুলিশ দুজনের কাল ঘাম ছুটতে শুরু করে। হঠাৎ গাড়ির প্রত্যেকটা জানালার কাছে কালো ছায়া ছেয়ে যায়। সে ছায়া এত ঘন যে জানালার আর পার দেখা যায় না। তাদের মনে হয় তারা যেন অন্ধকার কোনো ঘরে বন্দী হয়ে পড়েছে। এখন ড্রাইভারের জন্য গাড়ি আগে পিছে কোনো দিকে নিয়ে যাওয়াই অসম্ভব হয়ে দাঁড়ায়। পুলিশ কর্মীটি ভয়ে ভয়ে কথা বলে ওঠে। এখানে হচ্ছেটা কি? কথা বলতে বলতেই ওয়াকি টকিতে আবারও আওয়াজ ভেসে ওঠে। কথাটা শুনেই ভয়ে কাঁপতে কাঁপতে দুজনে প্রাণ বাঁচানোর জন্য গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করে। দরজাটা খুলে ছুট ছুট পাগলের মতো ছুটে পালাতে থাকে তারা। হঠাৎ দেখতে পায় ঠিক সামনেই একটা গাছে দুটো মৃতদেহ টাঙানো আছে। দুজনেই থেমে যায়, হাঁপাতে থাকে। মৃতদেহ দুটির কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করে। এই রোড ভীষণই অলক্ষণে মনে হচ্ছে। কথাটা বলেই মোবাইলের টর্চটা অন করে পুলিশ কর্মীটি গাছে টাঙানো মৃতদেহের দিকে ফোকাস করে। দেখতেই হুঁশ উড়ে যায় তাদের। দুই মৃতদেহ হুবহু তাদের দুজনের মতো দেখতে। মনে হচ্ছে তারা নিজেদের মৃতদেহই গাছে টাঙানো অবস্থায় দেখছে। এই দৃশ্য দেখতেই ড্রাইভার হাঁপাতে হাঁপাতে আবার সেখান থেকে পালাতে শুরু করে। দ্বিতীয় পুলিশটি এই ভয়াবহ ঘটনা দেখে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যায়। রোড নাম্বার 12-এ যা ঘটলো এমনটা না কেউ কখনো দেখেছে, না কেউ কখনো শুনেছে। এ কি কোনো অদৃশ্য শক্তির কাজ, নাকি কোনো খুনির প্ল্যান করা ষড়যন্ত্র? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন প্রতিলিপি FM। আপনারা শুনছেন রোড নাম্বার 12, পর্ব 4। পেট্রোলিং ডিউটির পর দুই পুলিশ কর্মীর মৃত্যুর পরেই আকাশের চাঁদও তার রক্তবর্ণ রূপ ছেড়ে রূপলি রং নেয়, আবারও হাসতে থাকে আকাশে। আর শহরের কেটে যাওয়া পাওয়ারও নিজে নিজেই ঠিক হয়ে যায়। পুরো রাত পুলিশ দুজনের মৃতদেহ রাস্তার মাঝেই অমনি পড়ে থাকে। তাদের গাড়ির কাঁচ আগের মতো পরিষ্কার হতে থাকে। গাড়ির রেড লাইট জ্বলতেই থাকে, আর ওয়াকি টকিতে চেরা আওয়াজে কেউ লাগাতার নির্দেশ দিয়ে যায়। হ্যালো, চিত্রশালা স্টুডিওর বাইরে মারপিটের খবর এসেছে। সব আন্ডার কন্ট্রোল হয়ে গেছে নাকি হয়নি? ওভার এন্ড আউট। ওয়াকি টকির আওয়াজ লাগাতার বাজতে থাকে, আর এভাবেই রাতটা কেটে যেতে থাকে। ভোর 4:20। রোড নাম্বার 12-এ স্কুটার চালিয়ে কাউকে আসতে দেখা যায়। স্কুটার চালক ছিল 20-25 বছর বয়সের এক যুবক। দেখে মনে হচ্ছিল যে তার ঘুম এখনো কাটেনি ভালো করে, কারণ থেকে থেকেই ঘুমের আবেশ তার চোখে ছেয়ে যাচ্ছিল। স্কুটার চালাতে চালাতেই যেন হালকা ঘুম পুষিয়ে নিচ্ছিল সে। তখনই স্কুটারের হেডলাইটের আলোতে সে দেখে একজন পুলিশ রাস্তার একেবারে মধ্যে পড়ে রয়েছে। দেখতেই সারা ঘুম তার উড়ে যায়, আর ভয়ে কাঁপতে কাঁপতে স্কুটার ওখানেই দাঁড় করিয়ে দেয়। এদিক ওদিক তাকাতেই আরো একজন পুলিশের মৃতদেহ নজরে পড়ে। দুজন পুলিশের মৃতদেহ দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। ভয় পেয়ে নিজের মনেই বিড়বিড় করতে থাকে।
কার মুখ দেখে যাই ঘুম থেকে উঠেছিলাম, কি করবো বুঝতে পারছি না। কাউকে কিছু না জানিয়ে যদি পালিয়ে যাই তাহলে আবার সন্দেহ করবে আমাকেই তো, কারণ সিসিটিভির নজরে পড়েই যাবো যে আমি রাস্তা দিয়ে গেছি। মায়ের কি করবো আমি এখন? এইসব ভাবতে ভাবতেই সে পুলিশকে জানানোই উচিত মনে করে। ফোনটা বের করে পুলিশের হেল্পলাইন নাম্বারে ডায়ালটা করে। ফোন রিসিভ হতেই সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, হ্যালো, হ্যালো স্যার, স্যার আমি রোড নাম্বার 12 বলছি। আমি রোড নাম্বার 12 থেকে বলছি স্যার। স্যার এখানে দুজন পুলিশ বডির ডেড কর্মী পড়ে আছে। স্যার এখানে পুলিশ কর্মীর দুটো ডেড বডি পড়ে আছে স্যার। স্যার আমি এখানেই থাকছি স্যার। স্যার আপনি চলে আসুন স্যার। আমার নাম মুকেশ। ফোনটা কেটে দিয়ে নিজের ভাগ্যকেই দোষ দিতে থাকে মুকেশ। এই শর্টকাটের চোখ করে আজ আমার গলা না কাটা যায়। কিছুক্ষণ পরেই আকাশে সূর্যদেব দর্শন দিলেন, আর সেই সঙ্গে এক পুলিশ ভ্যানও রোড নাম্বার 12-এ এসে পৌঁছয়। মুকেশ সেখানেই অপেক্ষা করে বসেছিল। পুলিশের টিম দেখে সে বড্ড বেশি ভয় পেয়ে গেছে। স্কুটারে রাখা একটা ব্যাগ থেকে জলের বোতল বের করে গলাটা ভিজিয়ে নেয় মুকেশ। ভ্যান থেকে নামেন বছর 35-এর সিনিয়র ইন্সপেক্টর শেখর শর্মা। নেমেই সাব ইন্সপেক্টর পাপ্পু যাদবকে